আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তির বাই ডেফিনেশন মানে ডেফিনেশন চলে আসে ক নাম্বারগুলোতে, এবং এইগুলা হচ্ছে একটু টাইম কনজিউমিং হয়ে যায়। হ্যাঁ, মানে ক নাম্বারে ধরো যদি আসে এরকম ডি ব্লক মৌল কয়টা, তুমি ডিরেক্ট লিখে দিলে 41টা, তোমার উত্তর শেষ, আলহামদুলিল্লাহ, কত সহজে হয়ে যাচ্ছে। কিন্তু যখন তোমাকে বলে যে আয়নীকরণ শক্তি কি, তখন তোমাকে সুন্দর মতন একেবারে যা যা লেখা আছে সব কিছু একেবারে লেখা লাগে। হ্যাঁ, তো ওই লেখা যা কি কি করা লাগবে লেখা, প্লাস এই আয়নীকরণ শক্তি থেকে সিকিউ কিরকম ভাবে আসে, চলো আমরা দেখে ফেলি। প্রথমে আমাকে আয়নীকরণ শক্তির ডেফিনেশনটা পারা লাগবে। ডেফিনেশনটা, আয়নীকরণ শক্তি কাকে বলে। তো একেবারে শুরু থেকে শুরু করবা, আমি বলে দিই কীরকম ভাবে শুরু করবা। গ্যাসীয় অবস্থায়, ভালো করে আমি যা যা বলতেছি তাদের সুন্দর মতন কিন্তু তুমি লিখে ফেলতে পারো। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন অপসারণ করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, কি বললাম, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে, আয়োনাইজেশন এনার্জি বলে। তাহলে আমি কি কি বললাম, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করে, দেখো এটা বলবে, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অপসারিত করে একে গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। মেলায় পেঁচাইছে, কি দরকার এত পেঁচানোর বাবা, আমি যা যা বলছি তা লিখ না, তাহলেই তো হয়। গ্যাসীয় অবস্থায়, চলো আমি আমাদের সংজ্ঞা লিখে দিই যেন তোমার কাছে এই সংজ্ঞাটা খুব ভালো মতন থাকে। এগুলো কিন্তু জরুরি, কারণ এটা তোমার ক নাম্বারের ভিতরে চলে আসতে পারে ভাই, ক বা খতেও আসতে পারে, খতে আসলে একটু উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে, শেষ। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি করে 1 মোল ইলেকট্রন, একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে, তাহলে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাই না? অবভিয়াসলি আমরা এটা জানি। একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকেই শক্তির কি হয় ভাই, দেখো এখানে একটা কথা লিখছি আমি একেবারে, এটা খুব ইম্পর্টেন্ট, প্রয়োজন হয় মানে শক্তি তুমি দিচ্ছ নাকি তোমাকে দিচ্ছে, শক্তি কিন্তু তুমি দিচ্ছ, শক্তি তুমি দিচ্ছ, তার মানে বিক্রিয়া অবশ্যই কি, তা ভারী বিক্রিয়া। আচ্ছা, তাকে আয়নীকরণ শক্তি বলে, ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে, একই কথা, আয়নে পরিণত করতে যে শক্তি, এটা হচ্ছে 9-10 সংজ্ঞা, আয়নীকরণ শক্তি। ওকে, তো চলো একটা উদাহরণ দেখে ফেলাই তোমাকে, তারপরে আমি এই জিনিসটা একটু বিশ্লেষণ করছি, তুমি ভুলবা না, ইনশাল্লাহ ভুলবা না। গ্যাসীয় অবস্থায় নিলাম, একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করলাম, একক ধনাত্মক আয়নে পরিণতও করলাম গ্যাসীয় অবস্থায়, এবং ডেল এইচ এর মানও লিখলাম। অবশ্যই আমাদের কি আসবে, ডেল এইচ এর মানটা পজিটিভ। হোয়াই দো, ডেল এইচ এর মানটা পজিটিভ কেন আসছে, কারণ এখানে ডেল এইচ এর মানটা পজিটিভ কেন আসছে বলো, কারণ এটা তোমাকে শক্তি দিতে হচ্ছে, জিনিসটা বুঝতে হবে। তাহলে এই জিনিসটা কিন্তু 1 মোল ইলেকট্রন বোঝায় আসলে, নট একটা সিঙ্গেল ইলেকট্রন, এই জিনিসটা কি বোঝাচ্ছে, 1 মোল ইলেকট্রন। ওকে, ডান। এখন দেখো তোমাকে আমি এই জিনিসটা একটু বিশ্লেষণ করে বুঝাই, বাংলার পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। বলো তো বিক্রিয়া সব থেকে বেশি কোন স্টেটে হয়, গ্যাসীয়, তরল, নাকি হচ্ছে কঠিন? নিশ্চয়ই কঠিন না, গ্যাসীয় অবস্থাতে সব থেকে বেশি, কারণ ওখানে অণু ছুটাছুটি করার জায়গা বেশি পায়, সব কিছু মিলে গ্যাসীয় অবস্থাতে সব থেকে বেশি বিক্রিয়া হবে। তাই আমরা প্রথমে শুরু করে দিয়েছি গ্যাসীয় অবস্থায়। কোনো মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে, মানে একটা ইলেকট্রন যদি ত্যাগ হইতে চায় বা যুক্ত হইতে চায়, কোথায় হবে, অবশ্যই সর্ববহিষ্ঠ শক্তি স্তরে। তাহলে সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি করে 1 মোল ইলেকট্রন, মানে একবারে 1 মোল ইলেকট্রন চলে যায় না, এটা আসলে 1 মোল ইলেকট্রন বোঝাচ্ছে, নট একটা সিঙ্গেল ইলেকট্রন। 1 মোল ইলেকট্রন মানে এটা চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ তো হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। 1 মোল ইলেকট্রন মানে তার চার্জ কত, এটার সাথে ওই অ্যাভোগাড্রো নাম্বারটাকে গুণ করে দাও, পাবা হচ্ছে 1 ফ্যারাড। 1 ফ্যারাড মানে কত, 96500 কুলম্ব। দ্যাটস ওয়াই যখন তুমি তড়িৎ রসায়নের ভিতরে এই ম্যাথগুলো করো তখন ওখানে 1 ফ্যারাড লিখো, আসলে মেলা কিছু বলতেছি না, দরকার নেই এখন আপাতত। ওকে, ওটা পরে করো, ওকে থাক। আসো, যেটা বলতেছিলাম, একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক আয়নে পরিণত করতে, এখন একটা ইলেকট্রন ত্যাগ করলে এটা কি কোন আয়নে পরিণত হয়, পজিটিভ আয়নে অবশ্যই। একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তুমি শক্তি দিচ্ছ, বুঝতে হবে, কারণ এ কিন্তু বিক্রিয়া মানে ঘটাচ্ছে না, তোমাকে ঘটানো লাগতেছে, দ্যাটস ওয়াই প্রয়োজন হয়, তাকে আয়নীকরণ শক্তি বলে, শেষ। ওকে, এখন
কাহিনী হচ্ছে আয়নীকরণ শক্তির মান যার যত কম সেটা তত বেশি সক্রিয়, নাকি যার যত বেশি সেটা তত বেশি সক্রিয়? ধরে নাও লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান হচ্ছে আমাদের 255 কিলোজুল পার মোল, আর আমাদের সোডিয়ামেরটা ধরে নাও, কিন্তু এটা আমার আমার বলা ভ্যালু, সোডিয়ামেরটা হচ্ছে 110 কিলোজুল পার মোল। এখন আমি দুইজনকে দিয়েই বিক্রিয়া ঘটাতে চাচ্ছি, দুইজনকে একটা পাত্রে নিলাম, দিয়ে তাপ দেওয়া শুরু করলাম। ধরো আমি 255 কিলোজুল পার মোল যদি সরবরাহ করতে পারি, তাহলে আমার লিথিয়াম কি হবে? আয়নে পরিণত হবে, মানে বিক্রিয়া করবে। বাট 255 কিলোজুল পার মোল পৌঁছাতে পৌঁছাতে অলরেডি তো 110 কিলোজুল পার মোল যখন আমি পৌঁছাইছি, তখন তো আমার সোডিয়াম অলরেডি বিক্রিয়া করে বসছে, তাই না? তার মানে যে বেশি সক্রিয় তার আয়নীকরণ শক্তির মান অবশ্যই অবশ্যই বেশি কম। কম না? অবশ্যই কম। তাহলে আয়নীকরণ শক্তির মান যার যত কম সে তত বেশি অ্যাক্টিভ বা সক্রিয়। আয়নীকরণ শক্তির মান যার যত কম সে তত বেশি সক্রিয়। করণ শক্তির মান যার যত কম সে তত সক্রিয়। আচ্ছা, এখানে একটা কাহিনী, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তির মানটা কেমন ঘটে। আয়নীকরণ শক্তির মানটা কেমন ঘটে? আয়নীকরণ শক্তির মানটা কি এরকম ছিল না? আয়নিক পটেনশিয়াল আইপি ধরে নাও, বা আয়নাইজেশন এনার্জি আইই আয়নাইজেশন এনার্জি। এটা যখন বাম থেকে ডানে যাচ্ছিলাম আমরা, তখন এটা ছিল হচ্ছে বৃদ্ধি, আর একটা গ্রুপের উপর থেকে নিচে আসলে এটা ছিল হচ্ছে হ্রাস। বাম থেকে ডানে ছিল হচ্ছে বৃদ্ধি এবং উপর থেকে নিচে ছিল হচ্ছে হ্রাস। ওকে, ভালো কথা। কি করছে এটা? এত কিলো জুলের নিচে দিচ্ছি না বলে দিলাম। আচ্ছা, এই যে দেখো, এত ইলেকট্রন এটা বের করে নিয়ে আসতে গেলে এত কিলো জুল শক্তি দিতেই হবে, এটা বুঝাইতেছে। এত বলে দিচ্ছি, দিব না কিন্তু। আচ্ছা, যাই হোক, ওকে। সো এই যেই নিয়মটা, যেটার কথা অলরেডি আমি বললাম, এই যে পর্যায় বরাবর, এই পর্যায় বরাবর নিয়মে বাম থেকে ডানে গেলে যে বৃদ্ধি হয় না, এখানে চারটা জায়গাতে ব্যতিক্রম ঘটে। মানে চারটা জায়গাতে বলতে 8টা মৌলের ভিতরে ব্যতিক্রম ঘটে। পেয়ার আছে কয়টা ভাইয়া? 4টা। এই 4টা পেয়ারকে চলো আমরা একটু দেখে ফেলি। এই 4টা পেয়ারকে আমরা একটু দেখতে যাচ্ছি। এই 4টা পেয়ারকে যদি, সাদা কেন আসছো বাবা? সাদা আসা যাবে না। এই 4টা পেয়ারকে চলো আমরা একটু দেখে ফেলি। দেখো, তোমাকে একটু স্মার্ট বোর্ডের ব্যবহার শিখাই। আমরা হচ্ছে এখন এটা সাদা নিব না, আমি এটা কালো নিব। দেখো, কালো নিয়ে নিছি, দেখছো? আচ্ছা, এই 4টা পেয়ার কি চলো আমরা দেখি। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে পাওয়া যায় এদেরকে। এই যে লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে হচ্ছে বোরন, তারপরে হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন থাকলো, আর লিখবো না, অত লেখার দরকার নেই। সোডিয়াম, তারপরে এটা কি বলতো? ম্যাগনেসিয়াম, এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে সিলিকন, এটা কি? নাইট্রোজেনের পরে ফসফরাস, সালফার, ক্লোরিন। এই 4টা পেয়ারের ভিতরে প্রথম পেয়ার হচ্ছে এটা, সেকেন্ড পেয়ার হচ্ছে এরা, হ্যাঁ, থার্ড পেয়ার হচ্ছে ভাই এরা, এদের দুজনের কারণ আবার কিন্তু সেম। আর ফোর্থ পেয়ার হচ্ছে ভাই এরা। ওকে, চলো তাহলে আমরা আসলে রিয়েলিটি আর রিল খুঁজি আজকে রিয়েলিটি এবং রিল নিয়ে কথা বলি আমরা, হ্যাঁ। আচ্ছা, সো এখানে হচ্ছে আসলে রিল, যেটা হওয়া উচিত, আর এটা হচ্ছে আসলে রিয়েল। ওকে, আবার এখানে আমরা এই জিনিসটা লিখে দিব যে আইপি আয়নাইজেশন পটেনশিয়ালটা যেটা ছিল, সেটা হচ্ছে বাম থেকে ডানে গেলে এক রকমের, ওর উপর থেকে নিচে গেলে এক রকমের, এমন ছিল না? সো বাম থেকে ডানে গেলে এমন কেমন ছিল? এটা ছিল বৃদ্ধি। উপর থেকে নিচে আসলে কি ছিল? এটা হ্রাস। তো এটা কিন্তু আমরা ব্যতিক্রম লিখতেছি, এটা আমরা কি পড়তেছি? এক্সেপশন। ব্যতিক্রম পড়তেছি আসলে। ওকে, সো রিল কারা, রিয়েল কারা? চলো তাদেরকে দেখি আজকে। ঘটনা হইল বেরিলিয়াম আর বোরন। আমরা বেরিলিয়াম লিখলাম, বোরন লিখলাম। বেরিলিয়াম আর বোরন সবগুলোকে লিখে ফেলি। নাইট্রোজেন এবং অক্সিজেন, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, আর ফসফরাস এবং সালফার। কি হওয়া উচিত ছিল ভাইয়া বলো তো? হওয়া উচিত ছিল যে এদের হচ্ছে বেশি হবে এবং এদের হচ্ছে কম হবে। কাদের? এদের হচ্ছে আসলে বেশি হবে, মানে ঘটনা হওয়া উচিত ছিল হচ্ছে এইটা। কোনটা? যে এরকম হবে, উচিত ছিল এরকম হবে। কেন? কারণ এটা পর্যায়ের বাম থেকে ডানে বৃদ্ধি পায়, যেহেতু বৃদ্ধি পাবে আয়নীকরণ শক্তির মানটা, উচিত ছিল এটা। বাট আসলে হয় হচ্ছে এটা। কোনটা হয় বলো তো? রিয়েলিটি অলওয়েজ এ ব্রা মোমেন্ট। আসলে হয় হচ্ছে উল্টা। এই যে আসলে হয় হচ্ছে এটা। রিয়েল ঘটনা কোনটা? এইটা।
এটা টিচার জানে যে এটা রিয়েল ঘটে, জিজ্ঞাসা করা হবে এটা কেন ঘটে। এটা শিক্ষক জানেন যে তুমিও জানো যে এটা রিয়েল বা এটা আসলে ঘটে, কেন ঘটে। উত্তরটা হচ্ছে সোজা বাংলা ইলেকট্রন বিন্যাস। সবগুলাই 4টা জোড়াই আসলে কিসের জন্য এরকমটা ঘটে, ইলেকট্রন বিন্যাসের জন্য ঘটে। চলো আমরা দেখে ফেলি, এটা দেখলে তো এটা পারবা, এটা দেখলে তো এটা পারবা। চলো প্রথমে আমরা বেরিলিয়ামটা দেখে ফেলি। বেরিলিয়াম কত আমাদের 4, সো 1s2 2s2। বোরন আমাদের কত ভাই বলো তো 5, 1s2 2s2 2p1। এখন যেটা ঘটনা ঘটে আসলে সেটা হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরটার এখানে দেখো ভাইয়া ফুলফিল্ড, এখানে দেখো ভাইয়া এই যে এটা তো 2s2 আছে, বাট এখানে একটা আংশিক পূর্ণ আছে। সো একটা ফুলফিল জায়গা থেকে অবশ্যই একটা ইলেকট্রনকে পাঠাতে গেলে বেশি শক্তি লাগবে, একটা আংশিক পূর্ণ জায়গা থেকে পাঠাতে গেলে অবশ্যই কম শক্তি লাগবে, কম শক্তি লাগবে। তো যেখানে কম শক্তি লাগবে সেটারই আয়নীকরণ শক্তির মানই তো হচ্ছে কম। দ্যাটস ওয়াই আয়নীকরণ শক্তির মানটা কি হয়ে যায়, কম কার হয়ে যায়, কম হচ্ছে বোরনের হয়ে যায়, বেশি হচ্ছে বেরিলিয়ামের হয়। তাই কম হচ্ছে বোরনের হয়, বেশি কার হয়, বেরিলিয়ামের হয়। দ্যাটস দ্য সেম থিং। সো ম্যাগনেসিয়াম করলে এটা 3s2 হবে, এখানে 3s2 3p1 হবে, সেম একই ব্যাখ্যা। এবার যদি আমি চলে যাই তোমাকে দেখানোর জন্য যে আমরা চলে যে একে দেখি এবার একটু, নাইট্রোজেন আর ফসফরাস আর সালফারকে দেখি, ধরো বড়টা দেখি। ফসফরাস কত ভাই বলো তো 15, 1s2 2s2 2p6 3s2 3p3 এমন, ঠিক আছে। আচ্ছা, সো আমি হচ্ছে যে স্মার্ট বোর্ডের হেল্প নিব, কারণ সালফারেরটা করার জন্য আবার আমি খাটবো কেন। সালফার 16 কত হয় এটা, এটা হয় হচ্ছে 3p4, 3p4, ওকে 3p4। এখন দেখো এই যে নাইট্রোজেন হলে কিন্তু এটা 2p3 হইতো, আর কিচ্ছু হইতো না। নাইট্রোজেন হইলে খালি এটা কি হয়ে যেত, 2p3 হয়ে যেত, আর এটা হচ্ছে অক্সিজেন হইলে এটা 2p4 হয়ে যেত। সো আমি তোমাকে একটা এটা দেখালাম, একটা এটা দেখালাম, বাকিগুলো তুমি নিজেই পারবা আর কি। তো এটা দেখো ভাই, এই যে এখানে পি অরবিটালটা কি হাফ ফিল্ড, অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটাল অবশ্যই বেশি স্থিতিশীল, এটা তো আমরা জানি। সো একটা স্থিতিশীল অবস্থা থেকে একটা ইলেকট্রনকে ত্যাগ করানো বেশি শক্তি প্রয়োজন হবে, বাট এটা তো আংশিক পূর্ণ, এটা তো অর্ধপূর্ণ না, পরিপূর্ণ না। তাই এখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে আবার এটা আবার কিসে অর্ধপূর্ণ অবস্থায় চলে যেতে পারবে, মানে স্থিতিশীল অবস্থায় যেতে পারবে। তো এখান থেকে সহজে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। যেখান থেকে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেটার অবশ্যই পারমাণবিক সংখ্যা মানে সেটার অবশ্যই কি আয়নীকরণ শক্তির মানটা কি কম। তাহলে আয়নীকরণ শক্তির মানটা বেশি কোথায়, এই যে এখানে আয়নীকরণ শক্তির মানটা বেশি কোথায়, এখানে বেশি, এখানে কম, শেষ, ডান। দ্যাটস আওয়ার রিল এবং রিয়েল মোমেন্ট। ক্লিয়ার? এই জিনিসটাই তোমার এখানে ব্যাখ্যা করে বলা আছে, এই জিনিসটাই তারা এখানে ব্যাখ্যা করতেছে। এই যে দেখো বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, যে 4টার কথা বলছি। এই যে দেখো কি বলতেছে, 2s অরবিটাল পরিপূর্ণ, আবার এখানে বলতেছে 2p অরবিটাল অর্ধপূর্ণ। এই যে নাইট্রোজেনের যেহেতু 2p অরবিটাল অর্ধপূর্ণ, সেম এখানে 3s অরবিটাল পরিপূর্ণ, এখানে 3p অরবিটাল অর্ধপূর্ণ। পরিপূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল যে বেশি স্থিতিশীল, দ্যাটস ওয়াই এই ঘটনাগুলো ঘটতেছে। কথা কি ক্লিয়ার? পারা যাবে? শেষ। আয়নীকরণ শক্তির ভিতরে আর কিচ্ছু নাই। আয়নীকরণ শক্তির একটা সুন্দর গ্রাফ দেওয়া আছে, মানে কিছু নাই বলতে পড়ার মতো না, কিছু নাই, বাদ বাকি কিন্তু ডান। দেখো এই আয়নীকরণ শক্তি এটা এরকম ভাবে চলে আসতে পারে তোমার কখনো। পারমাণবিক সংখ্যা 0 থেকে 10 18 36 এতদূর পর্যন্ত দেওয়া আছে। 0 থেকে 10-এর ভিতরে দেখছো হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, হিলিয়াম তো আমার নিষ্ক্রিয় গ্যাস, সত্য বেশি হবেই। তারপরে দেখো লিথিয়াম, বেরিলিয়াম, এই যে বোরন, বোরনের একটা কমে গেছে, বাড়তেই তো থাকা উচিত ছিল। তারপরে আবার নাইট্রোজেন, এই যে অক্সিজেন একটা কমতেছে, তারপরে ফ্লোরিন, নিয়ন বাড়তেছে, সোডিয়াম লিথিয়ামের থেকেও কমে গেছে, বুঝতে হবে। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, দেখছো কমতেছে বাড়তেছে, এই জিনিসগুলাই এর এখান থেকে মনে রাখতে পারলে হয়েছে। এটা জাস্ট এই প্যাটার্নটা তুমি দেখে রাখলা, আর কিচ্ছু না। ওকে, দেখো কোনটি থেকে একটা ইলেকট্রন সরাতে সব থেকে বেশি, কোনটি থেকে একটা ইলেকট্রন সরাতে সবথেকে বেশি শক্তি লাগে, নিয়ন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম প্লাস। একটা জিনিস বুঝো, নিয়নে 10টা প্রোটন আছে, 10টা ইলেকট্রন আছে। এখানে কি আছে, 10টা প্রোটন আছে, সরি 11টা প্রোটন আছে, 10টা ইলেকট্রন আছে। এখান থেকে আবার একটা সরাইতে হবে। প্রত্যেকটা দিকে 10টা ইলেকট্রন আছে না, এখানে কয়টা ভাই 13টা প্রোটন আছে না, আর 10টা ইলেকট্রন আছে। বলো তো এখানে বেশি আকর্ষণ করে রাখবে না এই নিয়নের থেকেও? কারণ সরানো হয়ে গেছে না, সরানো হইতে বেশি শক্তি লেগেছিল এরকম না, এখন তুমি সরাবা, এই যে এখন সরাবা, এখন যদি সরানোর চিন্তা করো, এখানে 10টা প্রোটন 10টা ইলেকট্রন নিউট্রাল অবস্থায় আছে, নিউট্রাল, সরাতে বা করতে সমস্যা তো হবে, বাট এখানে 13টা প্রোটন আছে ভাই, এখানে বেশি আকর্ষণ করে থাকবে না, এখান থেকে আরেকটা ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে না, তার মানে চোখ বন্ধ করে কত, অ্যালুমিনিয়াম। নিচের মৌলগুলোর প্রথম আয়নীকরণ শক্তির বিভব সঠিক ক্রমটা নিচে লিখো। বলো, এই যে দেখো এক্সেপশন দিয়ে উত্তরটা দিছে, এক্সেপশন দিয়ে উত্তরটা দিছে। এখন আমরা তো জানি যে বেরিলিয়ামের বেশি বোরনের থেকে, বেরিলিয়ামের বেশি, তারপরে আবার হচ্ছে ওইদিকে আমাদের নাইট্রোজেনের বেশি এর থেকে, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, এটাই এই 4টাই দেওয়া আছে। তাহলে বলো তো আমাদের হওয়া উচিত ছিল এই যে বেরিলিয়াম, তার থেকে বোরন,
বেরিলিয়ামের থেকে বোরন, তার থেকে কে হওয়া উচিত ছিল বলো ভাইয়া? তার থেকে হওয়া উচিত ছিল হচ্ছে নাইট্রোজেন, তার থেকে হওয়া উচিত ছিল কি অক্সিজেন, এরকমটা হওয়া উচিত ছিল। বাট এরকমটা হয় না, আমরা জানি এখানে উল্টে যায়, এখানে উল্টে যায়। এখন যত আমি বেশির দিকে যাব, আমার সাধারণ নিয়ম কি ছিল? বাড়বে। তার মানে অবশ্যই এই পেয়ারের থেকে এই পেয়ারের তো অবশ্যই বেশি, এই পেয়ারেরই বেশি, তাই কি না? তার মানে এই পেয়ারের থেকে ওই পেয়ারের যদি বেশি হয়, দেখো সবগুলো উত্তর বেশির দিকেই দেওয়া আছে, বেশির দিকেই দেওয়া আছে। তাহলে সব থেকে বেশি আসলে কার? এই পেয়ারের ভিতরে কার বেশি? নাইট্রোজেনের বেশি। তারপরে কার? অক্সিজেনের। তারপরে এই পেয়ারের ভিতরে কার বেশি? বেরিলিয়ামের বেশি। তারপরে কার? বোরনের। তার মানে এখানে এই চারজনের ভিতরে সব থেকে কম কার হচ্ছে? এই সিরিয়ালটাই ফলো করতেছে না, বা কার সব থেকে কম হচ্ছে? বোরনের। সব থেকে বেশি হচ্ছে কার? নাইট্রোজেনের। দেখো তো এই সিরিয়ালটাকে মেনটেন করতেছে বিতে, করতেছে। শেষ। বলো, বুঝতে পারছেন আপনারা? বলেন। তাহলে আমরা চলে যাব আয়নীকরণ শক্তির পরে এবার ইলেকট্রন আসক্তিতে। বুঝতে পারা গেছে কি? বলো। তাহলে বোঝা গেছে নাকি আমাদের আয়নীকরণ শক্তিটা? ইলেকট্রন আসক্তি হচ্ছে, তার সংজ্ঞাটা যদি দিতে চাও, এক্স্যাক্টলি যেই জায়গাতে আমরা আয়নীকরণ শক্তির জিনিসপাতি লিখছিলাম, ইলেকট্রন ত্যাগ করতে এখানে ইলেকট্রন যুক্ত করতে হবে, মানে কাইন্ড অফ বিপরীত হয়ে যাবে। তো চলো আমরা আয়নীকরণ শক্তিটা কি দিছিলাম? আমরা আয়নীকরণ শক্তি দিছিলাম যে কোনো একটা গ্যাসীয় অবস্থায় কোনো একটা মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে। তাহলে এখানে হবে হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো একটা মৌলের, তুমি নিজে লিখো তো, আমি বলতেছি তুমি লিখে ফেলো, বা তুমি পজ করে ওই আগের সংজ্ঞাটাকে মনে করে লিখে ফেলো, দেখো পারতেছো কিনা। যদি পারতেছো মনে হয়, তার মানে অবশ্যই তোমার নোট করা, তোমার মানে ব্রেনের শার্পনেস আপাতত সব কিছু একেবারে যথেষ্ট কার্যকর অবস্থায় আছে। এই সময় তুমি যতটা পারবা পড়াশোনা করে ফেলো, ইনশাল্লাহ ভালো মানে এটা ক্যাচ করে রাখতে পারবা। ওকে, সো করছো পজ দিয়ে হয়তো বা লিখে ফেললা। আচ্ছা, না মানে না হলে কাইন্ডলি একবার চেষ্টা করে দেখো, পজ করো, একবার লেখার চেষ্টা করো, প্রয়োজনে খাতাটা একবার দেখে চেষ্টা করো। আচ্ছা, তো যাই হোক, চলো আমরা বলে ফেলি। ঘটনাটা হচ্ছে আমরা লিখছিলাম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে, এবার আমরা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এই জিনিসটা লিখবো। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন যুক্ত হতে। আগেরটাতে কি ছিল? অপসারণ হতে। তো একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন যুক্ত হচ্ছে, আগেরটাতে ছিল হচ্ছে তার একক ধনাত্মক আয়নে। তাহলে এটাতে হবে কি? যুক্ত হওয়ার পরে একক ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যে পরিমাণ শক্তি আগেরটাতে প্রয়োজন ছিল, তাহলে এখানে কি হবে? যে পরিমাণ শক্তি পরিবেশে মুক্ত হয়, বা যে পরিমাণ শক্তি তুমি পাচ্ছ, সেটাকেই বলছি আমরা ইলেকট্রন আসক্তি। তার মানে ইলেকট্রন আসক্তি কিন্তু আবার কি? তাপ উৎপাদী প্রসেস। এই যে ক্লোরিন, এই ক্লোরিনটা তো এরকম থাকে না, ক্লোরিন 2 থাকে, এবং এখানে আমরা এই জন্য হাফ নিয়ে নিব। হাফ অফ ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন যদি যুক্ত হয়, এটাতে একটা না 1 মোল ইলেকট্রন যুক্ত হয়ে তার গ্যাসীয় অবস্থায় মানে ইলেকট্রন যুক্ত হচ্ছে। এখানে ডেল এইচের পরিমাণটা কি হবে? ডেল এইচের পরিমাণটা হয়ে যাবে হচ্ছে ভাইয়া নেগেটিভ ভ্যালু, মানে তাপ উৎপাদী প্রসেস। ক্লিয়ার? চার্জ নিরপেক্ষ বিচ্ছিন্ন গ্যাসের যুক্ত হয়ে একক ঋণাত্মক চার্জযুক্ত গ্যাসীয় আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি বের হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলা হয়। যা বলছিলাম সেটা একেবারে ডান। ইলেকট্রন আসক্তিটারও যে ক্রমটা ছিল, সেই ক্রমটা আমাদের কি মনে আছে? এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন আসক্তিকে বলা হয় কি ভাই? ইলেকট্রন অ্যাফিনিটি। সো ইলেকট্রন অ্যাফিনিটির যে ক্রমটা আমরা পড়ছিলাম, সেই ক্রমটা আমাদের জন্য ছিল বাম থেকে ডানে একটা, উপর থেকে নিচে একটা। তো আমাদের বাম থেকে ডানে যেটা ছিল সেটাও হচ্ছে ভাই বৃদ্ধি, উপর থেকে নিচে যেটা সেটা হচ্ছে হ্রাস। ইলেকট্রন আসক্তির ভিতরে একটা জায়গাতে শুধুমাত্র ব্যতিক্রম আছে, একটা জায়গাতেই শুধুমাত্র ব্যতিক্রম আছে। সে ব্যতিক্রমের জায়গাটা হচ্ছে, চলো আমরা দেখে ফেলি। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে একটা জায়গার ভিতরে ব্যতিক্রম আছে, চলো এই ব্যতিক্রমটা আমরা দেখে ফেলি। তো আমরা এখানে রিল আর রিয়েল তো পড়তেই হবে, কিছু করার নাই। ধরো হচ্ছে রিল, আরেকটা হচ্ছে ভাই আমাদের কি হয়? রিয়েল। রিল হইলো এখানে ধরে নাও, আর রিয়েলটা হচ্ছে আমরা এখানে লিখতেছি রিয়েল। এখন আমরা যে একটা হ্যালোজেনের সিরিজ জানি, কি বলতো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটার ভিতরেই ধরে নাও ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। উপর থেকে নিচে আসলে আয়নিক মানে ইলেকট্রন আসক্তির পরিমাণটা কি হচ্ছে? হ্রাস। যদি হ্রাস হয় তাহলে হওয়া উচিত ছিল আসলে কি? হওয়া উচিত ছিল ফ্লোরিনের সব থেকে বেশি হবে, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, এরকমটা হওয়া উচিত ছিল। বাট এরকমটা ঘটে না। এরকমটা কি হয়? ঘটে না। তাহলে কি ঘটে এখানে আসলে? এখানে যে কাহিনীটা ঘটে এরকমটা ঘটে না। এখানে যে ঘটনাটা ঘটে, এই যে ফ্লোরিন আর ক্লোরিনের ভিতরে একটু চেঞ্জ ঘটে যায় ভাই। কি হয়ে যায় বলো? ফ্লোরিন আর ক্লোরিনের ভিতরে একটু এক্সচেঞ্জ হয়ে যায়, বাদবাকি ঠিক থাকে। তো এখানে যে ঘটনাটা ঘটে যায়, এখানে যেটা রিয়েল ঘটে আসলে, এই রিয়েলটা হয় হচ্ছে ফ্লোরিন আর ক্লোরিনকে এক্স্যাক্ট আমরা উল্টে দিব খালি, তাহলে আমাদের ডান হয়ে যাবে জিনিসটা। ক্লোরিনের সব থেকে বেশি হয়, তারপরে হয় হচ্ছে ফ্লোরিনের। দেখো রিল আর রিয়েলের কাহিনীটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি কি বুঝছো? এখন টিচার যিনি কোশ্চিন করছেন, এই কোশ্চিনটা আসলে তুমি লিখে রাখতে পারো যে তোমার বোর্ডে চলে আসছে, তোমার বোর্ডে চলে আসছে।
এই জিনিসটা লিখে রাখতে পারো, তোমার বোর্ডে এটা চলে আসছে। এখন টিচার জানেন যে এই দুজনের ভিতরে ইলেকট্রন আসক্তির যে পরিমাণটা সেটা এক্সচেঞ্জ হয়। কেন হয়? ব্যতিক্রম তাই, কিন্তু কেন, কারণটা কি, এর পেছনের বিয়ন্ড দ্য রিজনটা কি, এই রিজনটাই তোমার কাছে চাইবে এবং ওটাই আমরা এখন শিখবো। সো খুব ভালো করে মাথায় রাখো। কারণ কারণ একেবারে ডিটেলসে বলতেছি, কোনো প্যারা নাই। এটার কারণ যেটা, চলো আমরা ফ্লোরিনকে একটু ড্র করে ফেলি আর ক্লোরিনকে একটু ড্র করে ফেলি। এটা হচ্ছে ভাই আমরা ফ্লোরিন ড্র করলাম মনে করে নাও, তারপরে ক্লোরিনকে যদি আমরা ড্র করতে চাই, ওকে এটা মনে করেন আমরা ফ্লোরিনকে ড্র করলাম, ক্লোরিনকে যদি ড্র করতে চাই তাহলে এখানে একটু কাহিনী করতে হবে, সেটা হচ্ছে আরেকটা স্তর দিয়ে দিতে হবে। ক্লোরিনকে ড্র করলাম হচ্ছে এখানে, ওকে এটা ধরুন আমাদের ফ্লোরিন, এটা ধরো আমাদের ক্লোরিন। এই যে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? দুইটা। প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? দুইটা। পরের শক্তি স্তরে ক্লোরিনের কয়টা বলো তো, ফ্লোরিনের কয়টা বলো তো? 7টা ইলেকট্রন। 7টা ইলেকট্রন, এই যে 7টা দিয়ে দিলাম। এটা তো 17টা তো টোটাল, তাহলে পরেরটাতে হচ্ছে 8টা, তাহলে 10টা হইলো। আর পরেরটাতে কয়টা? 7টা। পরেরটাতে কয়টা হবে বলো? 7টা হবে। 7টা হচ্ছে 7টা ইলেকট্রন দিয়ে দিলাম, বুঝছো? ফ্লোরিন আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমরা করে ফেলি। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি করি, ফ্লোরিন 9 1s2 করবা, কিন্তু যা যা করতেছি তুমিও করবা। 3s2 1s2 2s2 2p5 2p5, ওকে। ক্লোরিনেরটা কত হবে? 17। সো সেটা হয় হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। কথা হচ্ছে দুইটারই সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আউটার মোস্ট শেলে কয়টা করে ইলেকট্রন? 7টা করে ইলেকট্রন। কয়টা করে ইলেকট্রন বলো? 7টা করে ইলেকট্রন। দুইটারই আউটার মোস্ট শেলে 7টা করে ইলেকট্রন, এই যে 7টা করে, এই 7টা করে ইলেকট্রন। ভেরি গুড। ফ্লোরিনের ভিতরে দ্বিতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন, ক্লোরিনের ভিতরে তৃতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন। কোন শক্তি স্তরটা বড়? শক্তি স্তর বড় কোনটা? শেল আকার, শক্তি স্তরের আকার বড় কোনটা? অবভিয়াসলি আমাদের 3 ইজ গ্রেটার দ্যান 2। 3-এর থেকে অবশ্যই আমাদের 2টা ছোট, বা 3 হচ্ছে আমাদের বড়। তাহলে সেটা যদি সঠিক হয় তাহলে চার্জ ঘনত্ব কার? ইলেকট্রনের যে চার্জ ঘনত্ব সেটা কার বেশি এবং কার কম হবে বলো তো? অবশ্যই ফ্লোরিনে বেশি হয়ে যাবে না ক্লোরিনের থেকে? এই কথাটার সাথে কি কেউ দ্বিমত? কারণ কথা হচ্ছে ভাই এই জিনিসটা কি করলেন আসলে? আমি কিচ্ছু না, আমি চার্জ ঘনত্ব করছি। কেন বা কিভাবে? দেখো একটা ছোট জায়গার ভিতরে, এই যে ছোট জায়গার ভিতরে 7টা ইলেকট্রন আছে, তাহলে ওখানে যেটা ইলেকট্রনের ডেনসিটি, একটা বড় জায়গার ভিতরে 7টা ইলেকট্রন আছে, ওখানে কি ডেনসিটি সেম হবে? না। বড় জায়গার ভিতরে যেখানে ডেনসিটি, মানে বড় জায়গার ভিতরে যেখানে ইলেকট্রন আছে সেখানকার ডেনসিটি অবশ্যই কি হবে? কম হবে। আর ছোট জায়গার ভিতরে সেখানে অবশ্যই বেশি হবে। দ্যাট ইজ ওয়াই সেই কারণেই যখন একটা ইলেকট্রন এসে যুক্ত হতে চায় তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, ফ্লোরিনের ক্ষেত্রে বলো অথবা ক্লোরিনের ক্ষেত্রে বলো, যখন সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যুক্ত হতে চায় তখন এই ফ্লোরিনের ক্ষেত্রে 7টা ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি। ও কিছুটা ওই ইলেকট্রনটাকে আকর্ষণ করে নিয়ে নেওয়ার বদলে বিকর্ষণ করে বসে। কিন্তু ক্লোরিনের যেহেতু চার্জ ডেনসিটি কম ফ্লোরিনের তুলনায় অন্তত, তাই এখানে কোনো প্রকার বিকর্ষণ ঘটে না, বরঞ্চ খুব সহজে ইলেকট্রনটা কি করতে পারে? প্রবেশ করতে পারে। এবং যেখানে ইলেকট্রন সহজে প্রবেশ করতে পারে তার ইলেকট্রন আসক্তির পরিমাণটা হচ্ছে, তার ইলেকট্রন অ্যাফিনিটির পরিমাণটা হচ্ছে বেশি। শেষ ব্যাখ্যাটা। তার মানে কি করবা তুমি? ফ্লোরিন আর ক্লোরিনের দুইজনেরই সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 7টা করে ইলেকট্রন আছে। ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে 7টা, ক্লোরিনের তৃতীয় শক্তি স্তরে 7টা। তাই চার্জ ঘনত্ব অবশ্যই ফ্লোরিনে বেশি কার তুলনায়? ক্লোরিনের তুলনায়। তাই যখন একটা ইলেকট্রন সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যুক্ত হতে আসে তখন যেহেতু একই চার্জ একে অপরকে বিকর্ষণ করে, তাই ফ্লোরিন এই ইলেকট্রনটাকে আকর্ষণ করে নেওয়ার বদলে কিছুটা বিকর্ষণ করে বসে, যেহেতু তার চার্জ ঘনত্বটা বেশি। ঠিক একই রকমভাবে যদি ক্লোরিনের তুলনায় চিন্তা করি, তাহলে ক্লোরিনে যেহেতু চার্জ ঘনত্বটা কম, তাই এখানে বিকর্ষণ করার বদলে ইলেকট্রনটাকে খুব সহজেই ভেতরে প্রবেশ করে নিতে পারে। দ্যাটস ওয়াই ক্লোরিনে ইলেকট্রন অ্যাফিনিটি বা আমার ইলেকট্রন আসক্তির পরিমাণটা কি? বেশি। এখন এখানে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া যদি তাই ঠিক হয়, যদি আপনার কথাই ঠিক হয়, তাহলে তো আমার ব্রোমিন যে আছে তারও তো 7টা ইলেকট্রন, কিন্তু সে তো আরও বড়, সে তো চতুর্থ শক্তি স্তরের। আবার আমার যে আয়োডিন আছে ভাইয়া, আপনি কি জানেন সে তো হচ্ছে 5ম শক্তি স্তরে, সে তো আরও বড় ভাইয়া। তাহলে তার ক্ষেত্রে এটা কিভাবে জাস্টিফাই করবেন? সেখানে তো ইলেকট্রন আসক্তির পরিমাণ আরও কম। এটা কিন্তু তোমাকে ব্যাখ্যা করা লাগবে না কোশ্চেনের ভিতরে। ডান, আমি তোমার ভিতরে যে কোশ্চেনটা আসা উচিত ছিল বা আসছে হয়তোবা, সে কোশ্চেনটার উত্তরই দিচ্ছি। হ্যাঁ, তোমার কথা একেবারে যথার্থ যে ভাই ব্রোমিনে চার্জ ঘনত্ব আরও কম,
কিন্তু দ্য থিং ইজ এখানে যে জিনিসটা ব্যাখ্যা করার প্রয়োজন হয়নি সেটা হচ্ছে এখানে দুইটা ফ্যাক্টর কাজ করতেছে। একটা হচ্ছে চার্জ ঘনত্ব, অবশ্যই চার্জ ঘনত্ব, আর একটা হচ্ছে নিউক্লিয়াস থেকে সর্ববস্তু শক্তি স্তরের দূরত্ব। নিউক্লিয়াস থেকে সর্ববস্তু শক্তি স্তরের দূরত্ব মানে একটা ইলেকট্রন যে প্রবেশ করবে ওকে আসলে কে ঢুকায় নিবে নিজের ভিতরে, কে? অবশ্যই এই যে ভেতরে থাকা প্রোটনগুলা না, নিউক্লিয়াসে থাকা প্রোটনগুলাই আকর্ষণ করবে না? অবশ্যই আকর্ষণ করবে, নাহলে কে আকর্ষণ করতেছে ভাই? অবশ্যই সেই তো আকর্ষণ করতেছে। তো এখানে এদের আকারটাতে অবশ্যই ফ্লোরিনের থেকে ক্লোরিন বড়, ফ্লোরিনের থেকে ক্লোরিন বড়, কিন্তু 2 এর যেহেতু পি এর পরে 2 এর ডি বা 2 এর এফ বলে কিচ্ছু নাই, ডিরেক্ট 3 শুরু হয়ে যায়, তাই আকারটা অতটাও বড় হতে পারে না যে এখানে চার্জ ঘনত্বর থেকে আকারটা বেশি প্রভাবশালী প্রভাব হিসেবে কাজ করে। আমি আবার বলি, 2 এর পি এর পরেই কিন্তু 3 শুরু হয়ে যাচ্ছে, আকারটা অবশ্যই ক্লোরিনে একটু বড়, ক্লোরিনে আকার বড় হওয়ার জন্য দূরত্বটা একটু বেশি, কিন্তু অতটাও বেশি না যে ধরো চার্জ ঘনত্বের থেকে কোন প্রভাবটা, ওই দূরত্বের প্রভাবটা বেশি মানে বেশি ইম্প্যাক্টফুল হচ্ছে বা বেশি ইম্প্যাক্ট খাটাচ্ছে। এখানে ইম্প্যাক্ট খাটাচ্ছে একেবারে ডিরেক্টলি কে? এখানে ইম্প্যাক্ট খাটাচ্ছে ভাই ডিরেক্টলি তোমার ওই একেবারে যে চার্জ ঘনত্ব সেটাই, কারণ আকারটা বড় বাট খুব বেশি বড় না। বাট তুমি ধরো ক্লোরিন থেকে ব্রোমিনে আসতেছো, তো 3 যদি তোমাকে 3 এর পরে 4 এ তো যাইতে হবে তাই না? তো এখানে 3s 3p তে ইলেকট্রন তো আছে, কিন্তু 3 এর তো ডিও আছে, এত বড় সড়ো একটা আছে না? এই 3d পার করে 4s এ আসতে হচ্ছে। আবার 4 থেকে যখন 5 এ যাচ্ছ তখন 4 এর s আছে, 4 এর p তে ইলেকট্রন আছে, 4 এর ডিও আছে, 4 এর fও আছে, এত দূরত্ব পার করে আসতে হচ্ছে। সো এখানে আসলে তুমি চার্জ ঘনত্বের পরিমাণ কমাতে যে চার্জ ঘনত্ব কমছে, এদের চার্জ ঘনত্ব আরও কম। সব থেকে চার্জ ঘনত্ব কম কোথায়? এখানে। সব থেকে চার্জ ঘনত্ব কম কোথায়? তারপরে কোথায়? এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। এখানে চার্জ ঘনত্ব কম, কিন্তু এখানে চার্জ ঘনত্ব কমাতে যে নিউক্লিয়াস থেকে দূরত্ব মেলা বাড়াই দিছো ভাইয়া। আকর্ষণ বলি নাই, ইলেকট্রন ঢুকাবে কে? আকর্ষণ বলি নাই, বুঝা গেছে? সো ব্রোমিন আর আয়োডিনের ক্ষেত্রে চার্জ ঘনত্বের থেকেও বেশি ইম্প্যাক্টফুল যেই প্রভাবটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়াস থেকে সর্ববস্তু শক্তি স্তরের দূরত্ব। কিন্তু ক্লোরিন আর ফ্লোরিনের ক্ষেত্রে যেই কাহিনীটা ঘটে সেটা হচ্ছে নিউক্লিয়াস থেকে সর্ববস্তু শক্তি স্তরের দূরত্বটার ভিতরে পার্থক্য থাকে। ক্লোরিনটাতে বেশি থাকে, কিন্তু এতটাও বেশি না যে চার্জ ঘনত্বের উপরে যে এখানে প্রভাব খাটাবে। কেন? কারণ 2 এর পি এর পরেই কিন্তু 3 শুরু, আবার 3 থেকে এফ এ আসতে, 3 থেকে 4 এ আসতে গেলে কিন্তু 3d পার করতে হবে, 4 থেকে 5 আসতে গেলে কিন্তু 4p 4d 4f পার করতে হবে। তাই এখানে অবশ্যই দূরত্বটা বেশি ইম্প্যাক্টফুল একটা ফ্যাক্টর। কথা ক্লিয়ার? তোমাকে ব্রোমিন বা আয়োডিনের এটা আলোচনা করতে হবে না, এই দুইটা আলোচনা করে দিতে পারলেই হয়েছে, ডান। কথা কি ক্লিয়ার? বুঝা গেছে? এই তো, ওকে, আচ্ছা তাহলে ডান। এখানে একটা কোশ্চেন বলছে, ইলেকট্রন আসক্তি যে সকল নিয়ামক দ্বারা প্রভাবিত হয়: পারমাণবিক ভর, পরমাণুর আকার, কার্যকর নিউক্লিয়ার আধান। অবশ্যই কার্যকর নিউক্লিয়ার আধান দ্বারাও, মানে এখানে প্রোটন সংখ্যা কয়টা সেটা। পারমাণবিক ভরটাই ইম্প্যাক্টফুল না, পারমাণবিক আকার, তার মানে হচ্ছে 2 আর 3। রাইট অ্যান্সারটা কোথায়? 2 আর 3। এখন এখানে একটা কাহিনী আছে ভাইয়া, সে কাহিনীটা হলো যে এই জায়গাটাতে দেখো, একটু লক্ষ্য করো, আমি তোমাকে এটা এখান থেকে বুঝিয়ে দিই, আর এক্সট্রাভাবে জায়গা নিব না বা সময়ও না। কথা হচ্ছে ধরো এই যে যেমন অক্সিজেন তো 2-, তো অক্সিজেন প্রথমে হচ্ছে হাফ অফ O2 থেকে গ্যাসীয় অবস্থা থেকে একটা ইলেকট্রনকে গ্রহণ করলো ধরো, দিয়ে প্রথমে কি O- পরিণত হয়, তারপরে আবার এই O- আবার একটা ইলেকট্রনকে গ্রহণ করলো ধরো, দিয়ে কিসে পরিণত হয়? O2- পরিণত হয়। এরকম ঘটনা ঘটে। এখন কাহিনী হচ্ছে যেটা, সেটা হইলো, এটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় দাও, এটাকেও গ্যাসীয় অবস্থায় দাও। এই যে এখানে প্রথম যেটা, সেখানে ডেল এইচ এর মানটা হয় হচ্ছে ভাই নেগেটিভ বা তাপ উৎপাদী বিক্রিয়া, কিন্তু পরেরটাতে ডেল এইচ এর মান হয় হচ্ছে ভাই পজিটিভ বা তাপ হারি বিক্রিয়া। ওয়াই দো? কেন? দেখো আমি তোমাকে দেখাই দিই যে এখানে যেমন -142 কিলোজুল পার মোল ইলেকট্রন অ্যাফিনিটি, অক্সিজেনেরই কিন্তু দেওয়া, আবার পরেরটাতে দেখো +844 কিলোজুল পার মোল, এখানে কিন্তু পজিটিভ হয়ে গেছে। কেন? প্রথম আয়নীকরণ শক্তিটা সবসময় কি হবে? নেগেটিভ হবে বা তাপ উৎপাদী হবে, প্রথম আয়নীকরণ শক্তিটা, প্রথমটা। বাট তারপরে যতগুলো আয়নীকরণ শক্তি আসবে, যেমন অক্সিজেনের ক্ষেত্রে এটা প্রথম আয়নীকরণ শক্তি, এটা দ্বিতীয় আয়নীকরণ শক্তি, যেহেতু দ্বিতীয় মোল ইলেকট্রন প্রবেশ করানো লাগতেছে। তো দ্বিতীয় আয়নীকরণ শক্তি বা তৃতীয় আয়নীকরণ শক্তি, যতই আয়নীকরণ শক্তিগুলো হোক না কেন, পরেরগুলা সবগুলা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, বা আমার তাপ হারি বিক্রিয়া হয়ে যায়। কেন? কারণটা হচ্ছে দেখো, অলরেডি একটা নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জের ভিতরে তুমি আরেকটা নেগেটিভ চার্জযুক্ত এলিমেন্টকে প্রবেশ করাচ্ছ, তার মানে অবশ্যই এটা একা একাই কখনো প্রবেশ করবে না, তোমাকে এর বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে হবে, বা তোমাকে শক্তি প্রয়োগ করে আসলে একে প্রবেশ করাতে হবে। এই কারণে এই ঘটনাটা ঘটে, বুঝছো? কারণ আমরা জানি সেম থিংস বা সেম প্রপার্টিজ রিপেলস টুগেদার, সেম চার্জ রিপেলস টুগেদার, তাই না? এরা রিপেলস ইচ আদার, নট টুগেদার আর কি। তো একে অপরকে কি করে? এরা বিকর্ষণ করে। যদি বিকর্ষণ করে তাহলে তো ওখানে প্রবেশই করবে না, তার মানে অবশ্যই তোমাকে বাইরে থেকে শক্তি প্রয়োগ করে ওই বিকর্ষণ বলের ঊর্ধ্বে কাজ করাতে হবে, তাহলেই প্রবেশ করবে।
কথা ক্লিয়ার? তাই একটা খুব কমন কোয়েশ্চেন আসে, দ্বিতীয় আয়নীকরণ শক্তি ধনাত্মক কেন, ব্যাখ্যা করো। সো প্রথম আয়নীকরণ শক্তিটা অবশ্যই ঋণাত্মক বা তাপ উৎপাদী, এটা বুঝে যাচ্ছ, বাট প্রথম আয়নীকরণ শক্তির ভিতরে অবশ্যই একটা নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাচ্ছে। ওই নেগেটিভ চার্জের ভিতরে যখন তুমি আবার একটা ইলেকট্রনকে প্রবেশ করাতে চাচ্ছ, তখন অবশ্যই তোমাকে এই বলের বিরুদ্ধে কাজ করতে হবে, দ্যাটস ওয়াই তোমাকে শক্তি প্রয়োগ করতে হবে, দ্যাটস ওয়াই এটা কি হয়ে যায়, ধনাত্মক হয়ে যায়। শেষ। এবার চলো আমাদের যেটা একেবারে লাস্ট পিরিয়ডিক প্রপার্টি